يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর এমিরিটাস ডক্টর এ কে এম আজহারুল ইসলাম স্যার, সায়েন্টিস্ট এবং কলামিস্ট, সাবেক উপাচার্য আইআইইউসি, মান্যবর অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সঞ্চালক এবং ইকুইটির সকল স্তরের জ্ঞান সাধকবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে যারা এই লাইভটি দেখছেন দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে, আগামীতে যারা দেখবেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমিও ইকুইটির মতোই, ইকুইটির সম্মানিত সঞ্চালকের মধ্যে বলতে চাই যে অনুষ্ঠানটি শেয়ার করে রাখবেন এই জন্য যে আজকে যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে আমরা যে আলোচককে দেখছি জিয়াউল হক, তিনি বলেছেন সক্রেটিস অফ দ্য ইস্ট হিসেবে উল্লেখ করেছেন যে ইবনে গোলাম সামাদ এমন একজন জ্ঞান তাপসকে নিয়ে আমরা কথা বলছি। সুতরাং এই আয়োজনটি শেয়ার করে রাখা একেবারে জরুরি এবং মাঝে মধ্যে শোনা উচিত বলে আমি মনে করি। আমি কথা বেশি বলবো না, যেহেতু শুরুতে ইন্ট্রোডাক্টরি একটি কথা বলতে চাই। জ্ঞান তাপস প্রফেসর ডক্টর ইবনে গোলাম সামাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল তার ইন্তেকাল জানাজা দাফন সম্পন্ন হয়েছে। 15 আগস্ট সকাল 10:30 একটু পরে তিনি ইন্তেকাল করেছেন, এটা খবর আমরা জানি। এবং তার ইন্তেকালের আগে তিনি কিছুদিন অসুস্থ ছিলেন, বেশ কিছুদিন করোনা আক্রান্ত হয়েছিলেন, হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়ে আবার বাড়ি ফিরেছেন। করোনা নেগেটিভ হয়েছিল কিন্তু সুস্থতা ফিরেননি বলে আবারও তাকে একটি বেসরকারি হসপিটালে তাকে নেওয়া হয়েছিল। জমজমে চিকিৎসাধীন ছিলেন, সেখানে চিকিৎসা নিয়ে একটু সুস্থ বোধ করে আবার তিনি ফিরেছেন বাসায় ফিরে মাত্র কয়েকদিনের মাথায় তিনি ইন্তেকাল করলেন। এবং মজার ব্যাপার হলো যে এমন একজন মানুষ যে যখন তিনি কথা বলতে পারছেন না, সেন্স ঠিক মতো কাজ করছে না, এর মধ্যেও তিনি তার মেয়েকে মাঝে মধ্যে ডাকছেন, আয়শা কই, আয়শা আসো, খাতা কলম নাও, লেখো। আয়শার সাথে যতবার কথা বলেছি আমি, বলছি যে উনি এইভাবে ডাকেন, খাতা কলম নাও, লেখো। ঠিক আছে আপনি, লিখছি। 2-1 লাইন বলে উনি ঘুমিয়ে গেলেন। ও ঘুম থেকে ওঠার পরে আপনি লিখতে বলছিলেন, ও তাই লিখতে বলছিলাম, মানে ভুলে যাচ্ছেন, সেন্স কাজ করছে না, ভুলে যাচ্ছেন, কথা বলার শক্তি নেই, তারপরেও লিখতে হবে জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য। এই যে ভিতরে তার মানে প্রেরণাটা, এই যে ভিতরে তার অস্থিরতা, এটি প্রমাণ করে যে তিনি তার আদ্যপান্ত জীবনের রক্তকণিকার প্রত্যেকটি স্তরে তিনি শুধু ভেবেছেন জাতিকে নিয়ে, মুসলিম মিল্লাতকে নিয়ে, বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তিনি ব্যাপকভাবে ভেবেছেন। আজকে তাকে নিয়ে আলোচনা করছি। তার ইন্তেকালের মধ্য দিয়ে মূলত আমরা হারালাম একজন সমাজচিন্তককে, হারালাম একজন রাষ্ট্রচিন্তককে, হারালাম একজন দেশপ্রেমিক দার্শনিককে। আমরাও দোয়া করছি আল্লাহ তাকে ক্ষমা করুন, তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করুন। আমি 2-1 স্মৃতি বলে আমি চলে যাচ্ছি যে তার জ্ঞানের এইটা কেমন ছিল। আমি 1990 সালের কথা বলছি। তখন আমি যদিও আজিজুল হক কলেজে পড়াশোনা, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলাম। এসেই আমি দেখলাম যে লাইব্রেরি থেকে বেরিয়ে গেলেন একজন ভদ্রলোক, 2খানা বই বগলের নিচে, বের হয়ে হেঁটে যাচ্ছেন তিনি থার্ড সায়েন্সের ওদিকে। তো ইতিমধ্যে কোন দিকে তিনি খেয়াল করছেন না, সামনের দিকে ঝুঁকে হেঁটে যাচ্ছেন। একজন বললেন যে ওই যে জ্ঞানের জাহাজ যাচ্ছেন। আমি বললাম জ্ঞানের জাহাজ মানে কে, ও কেন জানেন না? উনি ইবনে গোলাম সামাদ স্যার। ইবনে গোলাম সামাদ স্যার নামটা শুনতাম বগুড়া থেকে, আমার ছাত্র জীবন, স্কুল জীবন থেকে। তার পাণ্ডিত্য নিয়ে অনেক মুখরোচক কথা শুনেছি, তার লাইব্রেরিতে আটকা পড়া, তার সংসারের যে দিকে মনোনিবেশ না করা, তিনি বেশভূষার দিকে মনোনিবেশ না করা, তিনি চলন ফেরনে পাগলের মতো, এগুলো শুনতাম। আমি দৌড় দিয়ে তার সামনে গিয়ে তাকে সালাম দিলাম। তিনি সালামটা নিয়ে ঠোঁটটা নাড়লেন, তার মধ্যে তিনি চলে গেলেন। আমি সালাম দিলাম, কোনো পাত্তাই নাই, মানে এই দিকটা কোনো খেয়ালই নাই। অর্থাৎ তিনি কোনো কিছু ভাবছেন এবং চলে যাচ্ছেন। পরে দেখলাম যে হ্যাঁ, আস্তে আস্তে তাকে যখন আরো পড়লাম, দেখলাম তার মতো একজন নৃতত্ত্ববিদ, একজন ইতিহাসবিদ, একজন শিল্পকলাবিদ,
এখন একজন রাজনৈতিক বিশ্লেষক, ধর্ম দর্শনের বিশ্লেষক, সমাজ সংস্কৃতি নিয়ে যে তার যে চিন্তা, সাহিত্য, কাব্যকলা, সমকাল, তথ্য প্রযুক্তি, মানবিক বিদ্যা, কোন জায়গায় তিনি নেই। অবাক কাণ্ড। আমি তার অনেক কাছাকাছি যাওয়ার জন্য তাকে বেশ পাঠ করার চেষ্টা করলাম, এবং 2003 সালের একটি কথা বলে আমি একটু আলোচনায় মূল পয়েন্ট দু একটি কথা বলবো। সেটা হচ্ছে, আমি বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম লাইব্রেরিতে কাজ করছি, তখন আমি রোহিঙ্গাদের নিয়ে কাজ করছি। আমার এমফিল শেষ হয়েছে, পিএইচডি কাজ করছি। প্রায় 8-10 দিন স্যারকে দেখা হলো। স্যার দেখছেন যে আমি বসছি, স্যার যে তার টেবিলে বসছেন, কাজ করছেন। একদিন তিনি সরাসরি আমার টেবিলের সামনে আসলেন। এসে আমি স্যারকে দেখে ধর করে উঠে দাঁড়িয়ে গেলাম সালাম দিতে। বললেন যে তুমি কে? বললাম স্যার আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লেকচারার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লেকচারার? উনি হেসে উঠলেন, লেকচারাররা আবার পড়ালেখা করে নাকি? বিশ্ববিদ্যালয়ের লেকচারাররা প্রভাষক হলে তার পড়তে হয় না? তোমরা তো এখন রাজনীতি করবা, তোমরা এখন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হবা, তোমরা এখন হাউস টিউটর হবা, তোমরা এখন রাজনীতির মাঠ কর্মী হবা, তোমরা কেন পড়তে আসছো? বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার পর তার পড়তে হয় না? উনি একটু খানিকটা এইরকম, আমি তো অনেকটা হতভম্ব হয়ে গেলাম। তো আমি প্রসঙ্গটা পাল্টিয়ে চট করে বললাম, স্যার আমি তো রোহিঙ্গাদের নিয়ে কাজ করেছি, ইতিহাসের ধারায় বাংলাদেশ আরাকান সম্বন্ধ, আপনার যে প্রবন্ধটা, এটা স্যার আমার এমফিলের সময় খুব কাজে লেগেছে, এবং এত চমৎকার বিশ্লেষণ করেছেন আপনি। এই কথা বলার সাথে তিনি তার মুডটা চেঞ্জ করে ফেললেন। চেয়ারটা টেনে, একটা চেয়ার পাশ থেকে টেনে আমার সামনে বসলেন, বললেন বসো। তারপরে তিনি আরাকান সম্পর্কে এত সিরিয়াস কিছু কথা বললেন, যেগুলো আমি কোনো বইতে পাইনি, কোনো প্রবন্ধে পাইনি। তিনি আরাকানের ইতিহাস, নৃতত্ত্ব, রোহিঙ্গাদের প্রসঙ্গ। আমি অবাক হয়ে গেলাম যে ইনি কি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র, নাকি ইতিহাসের ছাত্র, নাকি নৃবিজ্ঞানের ছাত্র, কোন বিষয়ের গবেষক তিনি, অনুমান করার কোনো সুযোগ থাকলো না। আমি তখন থেকে তার আরো বেশি ফ্যান হয়ে গেলাম, যে অদ্ভুত রকমের মানুষ। এবং তিনি কিছু প্রেরণা দিয়ে গেলেন যে তোমাকে দেখে ভালোই লাগছে, এতগুলো বই নিয়ে বসছো, যাক অন্তত আমরা আশা করতে পারি আমরা মরে গেলে হয়তো লেখাপড়া করবার মতো কিছু ছেলেপেলে থাকবে, এটা মনে রাখো। তার প্রেরণাগুলো আজও কথা মনে হয়। এই যে একজন জ্ঞান তাপস মানুষ, কোন জায়গা তাকে আমরা ধরবো? বহুবার তার বাসায় গিয়েছি, আলোচনা করেছি। যখন যে বিষয়ে তাকে নক করা হয়েছে, এত তথ্যবহুল আলোচনা তিনি করেছেন, এবং এত নোট কি করে রাখেন। মঈন শেখ, যার কথা বলতেই হয়, মঈন শেখ স্যারের শেষ দিকে, স্যার যখন লিখতে পারতেন না, মঈন শেখ তার লেখাগুলো তিনি অনুলেখন করতেন, তার কথাগুলো শ্রুতিলেখন করতেন। তো মঈন শেখ অনেক সময় বলতো যে ইয়ে করো, মঈন শেখ কিন্তু আমার কাছে ফোন করাতেন যে এই বইটা তোমার কাছে আছে কিনা, না হলে লাইব্রেরিতে দেখে এই বইটার এত নাম্বার চ্যাপ্টারে এই তথ্যটা আছে, তুমি একটু আমাকে জানাও। তার মানে বইটার কত নাম্বার চ্যাপ্টারে কি আছে সেটাও তিনি বলে দিচ্ছেন। অদ্ভুত রকমের বিশ্লেষণ, অদ্ভুত রকমের তার মেধা। আমরা ইবনে গোলাম সামাদ স্যারকে যখন পাঠ করি, দেখি যে শিল্পকলা, আমি ইতিহাসের ছাত্র, সেজন্য শিল্পকলা তার যে সাইটটা, এটা নিয়ে আমি একটু পড়াশোনা করতে গিয়ে আমি হতভম্ব হয়ে গেছি। বিশেষ করে 1960 সালে যখন তার প্রকাশিত হয় শিল্পকলার ইতিহাস, শিল্পকলার ইতিকথা, শিল্পকলার ইতিকথা তিনি প্রকাশ করতে, বইটি হয়ে এসেছে 1960 সালে। তখন কিন্তু তিনি এত বয়স্ক হয়ে ওঠেননি এতটা, কিন্তু সে সময় তিনি ছাত্র হচ্ছেন, শিক্ষক তিনি উদ্ভিদ বিজ্ঞানের, আর বই লিখেছেন শিল্পকলার উপর। 78 সালে তিনি তার প্রকাশিত হলো ইসলামী শিল্পকলা, 2000 সালে প্রকাশিত হলো মানুষ ও তার শিল্পকলা। এবং এগুলো শুধু শিল্পকলার ইতিবৃত্ত নিয়ে যে রচনা হয়েছে বিষয়টি তা নয়, শিল্পকলার বিবরণের মধ্য দিয়ে তিনি বাঙালি মুসলমানদের আত্মপরিচয়কে তিনি দারুণ ভাবে খোলাসা করেছেন, প্রস্ফুটিত করেছেন। ধর্ম এবং শিল্পকলাকে এক চেতনাতে তিনি আবদ্ধ করেছেন, করে তিনি দেখিয়েছেন যে ধর্ম, শিল্প, সংস্কৃতি এটি আলাদা কোনো বিষয় নয়। ধর্ম থেকে শিল্প সংস্কৃতির যে প্রভাব, ধর্ম থেকে শিল্প সংস্কৃতির উৎপত্তি, বেরিয়ে আসা, এই বিষয়গুলো তিনি এত চমৎকার ভাবে বিস্তৃত করেছেন, যে বিশ্বাসের প্রভাব যে শিল্প সংস্কৃতির দেহে সংক্রমিত হয়, এই বিষয়টি তিনি খুব চমৎকার ভাবে উপস্থাপিত করেছেন। শিল্প সংস্কৃতির পাশাপাশি আমরা যদি নৃতাত্ত্বিক বিষয়টাকে ধরি, আমাদের ভূমিকাতে যে স্বাগত বক্তা যেভাবে কথাগুলো বলেছেন, তো সেখানেও দেখেছি যে নৃতাত্ত্বিক বিষয়ে তার যে গভীর জ্ঞান। আমি যখন রোহিঙ্গাদের নিয়ে কাজ করছি, আমার স্যার প্রফেসর মহিবুল্লাহ সিদ্দিকী স্যার বললেন যে রোহিঙ্গাদের নৃতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে কাজ দেখো। তো সেই হিসাবে আমি আমাদের নৃবিজ্ঞান বিভাগের
জিহাদুল করিম স্যারের কাছে প্রায় দিন 15 মতো ক্লাস করেছেন, তার বাসায় তার সাথে কথা বলেছি। আমি ঢাকায় গিয়ে প্রফেসর আব্দুর রব স্যারের সাথে কথা বলেছি। কিন্তু পিএইচডির সময় যখন আমি স্যারের কাছাকাছি হলাম, তখন মনে হলো যে রোহিঙ্গাদের ওই সময়টাতে কাজ করতে গিয়ে সম্ভবত আমার ইবনে গোলাম সামাদ স্যারকে মিস করেছি। নৃতত্ত্বের আরো কিছু পাঠ আমি নিতে পারতাম, এবং দেখেছি তার যে নৃতাত্ত্বিক গবেষণা, এবং সেই গবেষণায় বাংলাদেশের মানুষের যে নৃতাত্ত্বিক বিশ্লেষণটা করেছেন, যে ককেশয়েড, মঙ্গোলয়েড, নিগ্রয়েড এবং অস্ট্রালয়েড, এই 4টি নৃতত্ত্বের মধ্যে বাংলাদেশের মানুষকে তিনি ককেশয়েড নৃতাত্ত্বিক বিভাগে নিয়ে এসেছেন, এবং কোন কোন প্রক্রিয়ায় বিস্তৃত বিবরণ তিনি দিয়েছেন, কি কারণে তারা ককেশয়েড নৃতাত্ত্বিক বিভাগে আসলো। এবং দেখে এই বিশ্লেষণ শুনে মনে হয় যে তিনি বোধহয় নৃবিজ্ঞান বিভাগের কোনো বোদ্ধা প্রফেসর, তিনি উদ্ভিদ বিজ্ঞানের নন। তার মানে একটা মানুষ কতটা রূপ বদলাতে পারে, যে তিনি উদ্ভিদ বিজ্ঞানের প্রফেসর, শিল্পকলা নিয়ে যখন কথা বলছি, ইতিহাস ঐতিহ্য নিয়ে যখন কথা বলছি, তখন মনে হচ্ছে না উনি আর্কিটেকচারের প্রফেসর, তিনি হয়তো আর্কিওলজির প্রফেসর, তিনি হয়তো হিস্ট্রি প্রফেসর, তিনি হিস্টোগ্রাফি নিয়ে তার অনেক পড়াশোনা। আবার যখন নৃতত্ত্ব বিভাগ নিয়ে পড়ছি, মনে হচ্ছে না তিনি নৃবিজ্ঞানের প্রফেসর। এবং তার নৃতত্ত্বের প্রথম পাঠ যে বইটি, এটি প্রথম বাংলা বই হিসেবে বাজারে আসে, এবং এটি একটা বড় রকমের তোলপাড় ফেরে ফেলে। বাংলাদেশের আদিবাসী এবং জাতি ও উপজাতি বইটি তার নৃতাত্ত্বিক যুক্ত বিশ্লেষণ দিয়ে আমি আর 1 মিনিট সময় নেব। তো এই যে মানুষটি, তার পাণ্ডিত্যের যে ব্যাপারটা, তার ইতিহাসের পুনর্পাঠের যে বিষয়গুলো আমাদেরকে সত্যি ভাবিয়ে তোলে, যে আজকে আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পরিচয় দেই, কিন্তু ইবনে গোলাম সামাদের জ্ঞান সাধনা, ইবনে গোলাম সামাদের ধ্যান ধারণা, সেটা কোথায় আমরা। সুতরাং আমাদের আরো বোধহয় আমরা মানে তাকে বিশ্লেষণ করার সময় এসেছে, তাকে নিয়ে বেশি বেশি পাঠ করা দরকার, তাকে নিয়ে বেশি বেশি চর্চা করা দরকার। গতকাল মঞ্জুর হোসেন স্যার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বর্তমান চেয়ারম্যান, তিনি জানাজা অনুষ্ঠানে বলেছেন যে ইবনে গোলাম সামাদ স্যার যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে তিনি আমেরিকা কিংবা ব্রিটেন বা অন্য কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করতেন, তিনি অনেক আগে নোবেল পুরস্কার পেয়ে যেতেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মানুষটি নোবেল পুরস্কার পেতেন বিদেশে জন্মগ্রহণ করলে, সেই মানুষটি বাংলাদেশে জন্মগ্রহণ করে এত কাজ করেও তিনি একটি স্বীকৃতিও পাননি। বাংলাদেশের জাতীয় কোনো পুরস্কার তার ভাগ্যে জোটেনি। কেন? এটা তাকে পুরস্কৃত করলে হয়তো আমরা পুরস্কৃত হতাম। তাকে যদি 21শে পদক দেওয়া হতো, স্বাধীনতা পদক দেওয়া হতো, তার মতো একজন মুক্তিযোদ্ধা অধ্যাপক কোন জায়গায় তিনি ছিলেন না। তিনি তো পরিবারের জন্য কিছু করেননি, তিনি তার সন্তানদের জন্য কমিউনিকেশন এত জ্ঞান সাধনা করে গেছেন, কিন্তু সেই মানুষটি বিদায় নিলেন, এমন ভাবে বিদায় নিলেন যে তাকে আমরা কোনো স্বীকৃতি দিতে পারলাম না। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি অন্তত দাবি জানাবো যে তাকে স্বীকৃতি দিয়ে আমরা আমাদের জ্ঞানকে শ্রদ্ধা জানাই, তার পাণ্ডিত্যকে শ্রদ্ধা জানাই, আমরা যেন লাভবান হই, এই জাতি লাভবান হোক, এই প্রত্যাশা রেখে আমাকে এখানে দুটো কথা বলবার সুযোগ করে দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।